তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকে বেসিক্যালি আমরা কিছু যেটা করবো অ্যাপ্লিকেশন বেস কিছু কোর্স করবো স্টুডেন্টরা। তোমরা যতটা পারবে তোমাদের বন্ধুদের মধ্যে আমরা টোটাল ইলেকট্রিসিটি ক্লাসের যে ইলেকট্রিসিটি 1, ইলেকট্রিসিটি 2 এবং আজকে ইলেকট্রিসিটি 3 দিয়ে দিবে। তাতে করে কি হবে, স্টুডেন্টদের একটা মেজর পোর্শন ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে, ওরা বাড়িতে বসে সেটা কমপ্লিট করতে পারে। তাই আমি বলছি স্টুডেন্টরা তোমরা যতটা পারবা তোমাদের বন্ধুদের হেল্প করবা। যারা পাচ্ছ তারা, যারা পাচ্ছ না তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবা। যাই হোক, আমি যে জায়গাটা আসছি সেটা হলো, আমি আগের দিনকার তোমাদেরকে শ্রেণী সমবায় শিখিয়েছিলাম যে এটা হলো আমার রেজিস্ট্যান্স R1, দেন এটা রেজিস্ট্যান্স R2 শ্রেণীতে আছে। এর তুল্য রোধ হচ্ছে RS শ্রেণী সমবায় RS R1 প্লাস R2। আর যদি এটাই R1 আর R2 যদি থাকে তাহলে সমান্তরালে যদি RP হয়, সো 1/RP = 1/R1 প্লাস 1/R2 হয়। এই দুটো কেসের ক্ষেত্রে যে শর্ত যেটা হচ্ছে কন্ডিশন যেটা হলো সেটা হলো, এই প্রথম ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কারেন্ট I কনস্ট্যান্ট যেটা R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা R2 এর মধ্যে দিয়ে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমার I কিন্তু কনস্ট্যান্ট না, একটা এখান দিয়ে আসছে, এসে এখানে দুই ভাগে ভাগ হবে, ভাগ হয়ে আবার জোড়া লেগে এখান দিয়ে I হয়ে আসবে। এবং এখানে R1 এবং R2 কি হবে, এবং R1 এবং R2টা সমান্তরাল সমবায় আছে। এবং শর্ত হলো I কনস্ট্যান্ট না, বাট যেহেতু R1 এবং R2 দুটো একই বিন্দুতে যুক্ত, ধরলাম A আর B, যেহেতু R1 এবং R2 R1 তো A আর B বিন্দুর মধ্যে যুক্ত, R2টাও A আর B বিন্দুর মধ্যে যুক্ত, সুতরাং এদের মধ্যে ক্ষেত্রে কি হবে, V ভোল্টেজ কনস্ট্যান্ট। অর্থাৎ R1 এর মধ্যে যেটা ভোল্টেজ R2 এর মধ্যেও কিন্তু সেটা ভোল্টেজ। ধরে নাও এই কারেন্টটা যদি আসছে সেটা এখান থেকে যদি I1 হয় আর এখান থেকে যদি I2 হয়, তাহলে R1 এর মধ্যে ভোল্টেজ কত, R1 এর মধ্যে যখন যাবে তখন ভোল্টেজ হবে I1 × R1, আর I2 কারেন্ট যখন R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে তখন ভোল্টেজ কত, তখন ভোল্টেজ হচ্ছে I2 × R2। অর্থাৎ এটা শর্ত হচ্ছে R1 এর অ্যাক্রস হচ্ছে ভোল্টেজ V1 আর R2 এর অ্যাক্রস হচ্ছে ভোল্টেজ I2 × R2। এটা হলো সমান। এটি হলো আমাদের সমান্তরাল সমবায়ের শর্ত, দ্যাট ইজ ইকুয়াল টু V। এটা হলো সবসময় সেম থাকে। এটা হলো আমাদের সমান্তরাল সমবায় শর্ত। এবার আমরা করব, আমরা একটা অঙ্ক প্রবলেম করার চেষ্টা করি, সুন্দর একটা প্রবলেম। দেখো আমি কি করলাম, এটা আমি তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই। ধরে নাও 10 ওহম আর 15 ওহম এই দুটো আছে, এই দুটো ওহম, একটা R1 10 ওহম আর এটা হচ্ছে তোমার R2 = 15 ওহম। এবার এটার মধ্যে আমি যদি শ্রেণীতে লাগাই তাহলে RS কত হবে, RS = শ্রেণী সমবায় মানে এই হলো R1 আর এই হলো R2, এটা R1 এটা R2, সো একই কারেন্ট, সো শ্রেণী সমবায় রোধ হচ্ছে R1 প্লাস R2, দ্যাট ইজ ইকুয়াল টু 10 প্লাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 25 ওহম। আর সমান্তরাল যদি করি এটাকে যদি সমান্তরাল করি, এবার নেক্সট হচ্ছে সমান্তরাল করলাম এটাকে। সমান্তরাল মানে এই ধরো R1, এখানে R1 আর এখানে ধরো R2, দিস ইজ R1, দিস ইজ R2, সমান্তরাল। তো সমান্তরাল যদি করি আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1/RP = 1/10 প্লাস 1/15, ন্যাচারালি দিস ইজ 3 প্লাস 2, দ্যাট ইজ 5/30, দ্যাট ইজ 1/6, সুতরাং RP = 6 ওহম। বোঝা গেল যে শ্রেণী সমবায় কিন্তু তুল্য রোধ যেটা সেটা হলো
হলো 25 ওহম অনেক বেড়ে গেল, আর সমান্তরাল সমবায় যে তুল্য রোধ সেটা হলো অনেকটা কমে গেল। শ্রেণী সমবায় তুল্য রোধ আমাদের হয়ে গেল 15 আর 10 25 ওহম, আর সমান্তরাল সমবায় আমাদের তুল্য রোধ হয়ে গেল কত? সমান্তরাল সমবায় আমাদের তুল্য রোধ হয়ে গেল দেখো 6 ওহম। আবার দেখাচ্ছি, মনে হয় ভিতরে যাচ্ছে, দেখার পর 1/R is equal to 1/R1, this is R1 plus 1/R2, এটা আমাদের ফর্মুলা। সো 1/R1 মানে 1/10, R1 10, 1/R2 মানে 1/15, 1/15 লসাগু করলাম 30, সো R3 is equal to 6 ওহম। সুতরাং শ্রেণী সমবায় আমার তুল্য রোধ হয়ে গেল 25 ওহম, আর সমান্তরাল সমবায় আমার তুল্য রোধ হয়ে গেল কত? 6 ওহম। এইটুকু আমার একটা প্রবলেম পরীক্ষায় কিন্তু আসতে পারে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট এই প্রবলেমটাকে আমি তোমাদের কিছু বোধমূলক কনসেপ্টের দিকে আমি এগিয়ে নিয়ে যাই। যে দেখো আমি একটা সার্কিট বানাচ্ছি, একটা বর্তনী বানাচ্ছি, খুব সুন্দর। এই একটা বর্তনী যেখানে এখানে একটা 10 ওহম লাগানো আছে, তারপরে আমি আর একটা ওহম 15 ওহম লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই করলাম। আর উপরের রাস্তায় আমি কি করলাম? উপরের রাস্তাটাকে আমি এই করলাম, এই 10 ওহম লাগানো আছে, আর এই যে 15 ওহম লাগানো আছে নিয়ে এই করলাম, এই এই হ্যাঁ। এই করার পর আমি এখানে একটা এই করে আমি কি করলাম, এখান থেকে আমি একটা তার বের করলাম, এই একটা ব্যাটারি লাগালাম, লাগিয়ে কি করলাম, এখানে একটা বাল্ব লাগালাম, এই যে বাল্ব লাগালাম, লাগিয়ে এই জন্য লাগালাম, এখানে একটা সুইচ লাগালাম S1, এখানে একটা সুইচ লাগালাম S2। দেখো বুঝতে পারবে কিনা কি বলতে না, খুব সিম্পল কিন্তু ভেরি ইন্টারেস্টিং। দেখো কি করলাম আমি, একটা 10 ওহম প্রথমে দুইভাবে ভাবো, যে আমি এ আর বি পয়েন্ট, এ আর বি পয়েন্ট, এই এ আর বি পয়েন্টের মধ্যে কি করলাম, এ আর বি এর মধ্যে, এই এ আর বি এর মধ্যে কি করলাম, একটা ব্যাটারি লাগালাম আর একটা বাল্ব দিয়ে নেগেটিভ লাগালাম। সো দিস ইজ পাওয়ার সাপ্লাই আমার, সো ব্যাটারি, দিস ইজ আওয়ার ব্যাটারি পাওয়ার সাপ্লাই। এবার কি হলো, এই ব্যাটারি থেকে কারেন্টটা বেরিয়ে কারেন্টটা এইভাবে আর দুইভাবে ভাগ হবে। একটা 1 নম্বর রাস্তা এটা ধরো, আর 2 নম্বর রাস্তা এটা, 2 নম্বর রাস্তা, দুটা রাস্তা যেতে পারে কারেন্টটা, এই হলো মোট কারেন্ট আই। সো মোট কারেন্ট আই এসে সেটা দুই ভাগে ভাগ হবে, একটা 1 নম্বর রাস্তাতে যেতে পারে নিচেরটা, আর একটা 2 নম্বর রাস্তাতে যেতে পারে। যখন ও 1 নম্বর রাস্তাতে যাবে তখন কিন্তু ও 10 আর 15টা শ্রেণী সময় পাবে, কিন্তু যখন ও 2 নম্বর রাস্তায় যাবে তখন কিন্তু 10 আর 15টা সমান্তরাল সমবায় যাবে। এবার আমি কি করলাম, এবার আমি বললাম কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা এরকম যে কোন সুইচ, এখানে S1 ও S2 হলো কি, S1 আর S2 হলো সুইচ, এখানে S1 আর S2 হলো সুইচ, S1 আর S2 টা হলো সুইচ, ঠিক আছে। এবার তোমার প্রশ্ন হচ্ছে কোন সুইচ অন করলে বাতি, এটা ল্যাম্প, বেশি উজ্জ্বল আলো দেবে। এটা হলো কোশ্চেন, যে কোন সুইচটা তুমি অন করবা যাতে করে বাতি কিন্তু বেশি করে উজ্জ্বল আলো দেয়। তো তুমি ভাবলা কি, যে আমি যদি S2 সুইচটা, তুমি ডিভিশন অংশ, যে তুমি বলতে পারো আমি S2 সুইচটা আমি অন করবো, টাক করে S2 সুইচটা অন করবো। S2 সুইচটা অন করলে কারেন্টটা এই রাস্তাতে যাবে, কারেন্টটা দেবে, এই আসলো এই রাস্তাতে গিয়ে এই গিয়ে বাতির মধ্যে দিয়ে চলে আসলো, একটা রাস্তা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এই রাস্তাতে যখন আসলো তখন ও কিন্তু 10 আর 15-এর মধ্যে শ্রেণী সমবায় দেখতে পেল, ফলে রেজিস্ট্যান্সটা কিন্তু 25 হয়ে গেল, ফলে যেহেতু রেজিস্ট্যান্স আমরা লিখি কারেন্ট আই ইজ ইকুয়াল টু V/R,
যেহেতু এই রাস্তার রেজিস্ট্যান্সটা 25, বেশি রেজিস্ট্যান্স, ফলে এখানে কিন্তু কারেন্টটা কম হবে। কম হওয়াতে কি হবে, বাতিটা কিন্তু, বাতির পাওয়ার কি আমি শিখিয়েছি, I² × R। সো যেহেতু কারেন্টটা কমে গেল, বাতির মধ্য দিয়ে কারেন্টটা কমে গেল আইটা, সুতরাং বাতিটার উজ্জ্বলতা কিন্তু কম হবে। এবার তুমি যদি 2 নম্বর রাস্তাতে যাও, তাহলে কিন্তু এখানেও 10 আর 15টার মধ্যে সমান্তরাল সমবায় দেখতে হবে। যেই ও 10 আর 15-র মধ্যে সমান্তরাল সমবায় দেখতে হবে, ফলে তুল্য রোধটা কিন্তু 6 ওহম আছে। অর্থাৎ 1 নম্বর রাস্তায় যেখানে তুল্য রোধ হচ্ছে 25 ওহম পাচ্ছিল, 2 নম্বর রাস্তায়, এই 2 নম্বর রাস্তায় কিন্তু সেখানে তুল্য রোধটা 6 ওহম পাচ্ছে। ফলে এখানে কিন্তু আমার কি হচ্ছে, যেহেতু রেজিস্ট্যান্সটা কমে গেল রাস্তাটার মধ্যে, অ্যাজিভ এখানে একটা 6 ওহম লাগানো আছে, আর অ্যাজিভ এখানে একটা 25 ওহম লাগানো আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 নম্বর রাস্তাটার মধ্যে রেজিস্ট্যান্সটা কম, 1 নম্বর রাস্তার মধ্যে রেজিস্ট্যান্সটা বেশি, ফলে 1 নম্বর রাস্তায় কারেন্টটা কম, 2 নম্বর রাস্তায় কারেন্টটা বেশি। সুতরাং তুমি যদি S2টা ক্লোজ করো, তাহলে যে কারেন্টটা যাবে বাতির মধ্যে দিয়ে, আর তুমি যদি S1টা ক্লোজ করো, তাতে যে কারেন্টটা যাবে বাতির মধ্যে দিয়ে, এইটা ক্লোজ করলে বাতির মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, কারণ এই রেজিস্ট্যান্সটা কম হওয়াতে কারেন্টটা কি হবে, বেশি হবে। সুতরাং আমরা বুঝলাম যে তুমি যদি এই বাতি সুইচটা অন করো, S1টা তুমি যদি অন করো, অর্থাৎ S1টা তুমি যদি অন করো আর S2টা তুমি যদি খোলা রাখো, তাহলে কি হবে, এখান দিয়ে বেশি কারেন্ট যাবে। আর তুমি যদি S1টা খোলা রাখো আর S2টা যদি অন করো, তাহলে কি হবে, এখান দিয়ে কারেন্টটা কম যাবে। অর্থাৎ এই রাস্তায় কারেন্ট বেশি, এই রাস্তায় কারেন্ট কম। সুতরাং এইটা যদি কারেন্ট বেশি হয়, সেক্ষেত্রে সেই কারেন্টটাই কিন্তু বাতির মধ্যে দিয়ে যাবে, ফলে বাতি বেশি উজ্জ্বল হবে। ফলে তুমি এই রাস্তাটাকে ওপেন করো, মানে এই রাস্তা দিয়ে যদি অ্যালাউ করো, তাহলে কিন্তু কারেন্ট কমে যাবে, তাহলে বাতির উজ্জ্বলতা কিন্তু আমাদের কি হবে, হ্রাস পেয়ে যাবে। কারণ বাতির উজ্জ্বলতা, বাতির মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে তার সমানুপাতিক হয় E∝I²। এটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। সুতরাং এটা একটা ভালো আমাদের একটা টপিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটা করলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়কে যুগ্মভাবে আমরা বুঝলাম। সো এটাও বুঝলাম যে শ্রেণী সমবায় কি করে, একটা জায়গায় রোধ বাড়িয়ে দেয়, আর সমান্তরাল সমবায় কি করে, কারেন্টের রাস্তার মধ্যে কারেন্টে যাওয়ার পথে যে বাধা, সেই বাধাটাকে কমিয়ে দেয়, মানে রোধটা, তুল্য রোধটাকে কমিয়ে দেয়। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, যেটা আমরা আজকে এই করলাম। নেক্সট আমি আসি এরকম আর একটা প্রবলেমের মধ্যে। আমি শিখিয়েছিলাম যে, এরকম শিখিয়েছি যে সাপোজ এই রেজিস্ট্যান্স, এখানে পয়েন্ট এ, এখানে পয়েন্ট বি, এর ভোল্টেজ V1, এর ভোল্টেজ V2, and V1 is greater than V2, ফলে এখান দিয়ে কারেন্টটা দিক থেকে এদিকে যাচ্ছে। I is equal to Q/T, সুতরাং Q is equal to I into T। বুঝেছি, কারেন্ট মানে আসলে আধানের প্রবাহের হার, মানে I is equal to Q/T, সুতরাং Q is equal to IT। সুতরাং আমরা বুঝলাম I কারেন্ট T সময় দিয়ে যাচ্ছে, মানে আসলে Q কুলম্ব আধান ক্রস করলো A to B। যে কার্যটা করলো সেটা হলো আধান ইন্টু বিভব পার্থক্য, এটা আমরা শিখেছি। সো Q ইন্টু V, মানে এটাকে সিম্পলিসিটি দিয়ে আমরা V বললাম। সো Q ইন্টু V, Q হচ্ছে IT, সো ITV, দ্যাট ইজ কার্যটা আমার কার্য মানে শক্তি, এই শক্তিটা আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে খরচ হলো। সো কে খরচ করলো, যার রেজিস্ট্যান্স সে খরচ করলো, অর্থাৎ রেজিস্ট্যান্স একটা বৈদ্যুতিক যন্ত্রের হয়, তার মানে এ আর বি এর মধ্যে যে তুমি যদি বৈদ্যুতিক যন্ত্রটা লাগিয়েছো, সেটা একটা ইলেকট্রিক ইস্ত্রি হতে পারে, এটা ইলেকট্রিক হিটার হতে পারে, এটা ইলেকট্রিক বাল্ব হতে পারে। সেই যন্ত্রটা এই পরিমাণ শক্তি ITV T সময় খরচা করেছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতি 1 সেকেন্ডে কত শক্তি ও খরচ করলো, I ইন্টু V পরিমাণ এনার্জি খরচ করলো প্রতি 1 সেকেন্ডে, বা I ইন্টু W/T, কার্য পার টাইম, দ্যাট ইজ কল ক্ষমতা। সুতরাং বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা হয়ে গেল PI ইন্টু V। আবার দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 রকম ভাবে লেখা যায়, এরকম ভাবে লেখা যায়, এটা এভাবে লেখা যায়। V is equal to IR, সুতরাং P is equal to I into V হচ্ছে IR, সুতরাং I²R, that is again P। অথবা আমরা জানি কি,
অথবা আমরা জানি কি এটা আরেকটা সমীকরণ, অথবা আমরা জানি কি পি ইজ ইকাল টু আই ইন্টু ভি ইজ ইকাল টু আই আর, আয়ের বদলে ভি বাই আর ইন্টু ভি, আয়ের বদলে ভি বাই আর, আয়ের বদলে ভি বাই আর ইন্টু ভি, দ্যাট ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, দ্যাট মিনস পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। এটা আরেকটা ফর্মুলা। সো পি ইজ ইকাল টু আই স্কোয়ার, পি ইজ ইকাল টু ভি স্কোয়ার। বুঝে গেলাম যে পি প্রথম সমীকরণ বলছে পি প্রপোর্শনাল টু আর, পরের সমীকরণ বলছে পি প্রপোর্শনাল টু 1 বাই আর। এই হলো আমাদের ডিসকাশনের কনক্লুশন আসলো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জটিলতা চলে আসলো। এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষমতা সমানুপাতিক রোধ, কখনো দেখা যাচ্ছে ক্ষমতা সমানুপাতিক 1 বাই রোধ। কোনটা ঠিক? দুটোই ঠিক। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই কখন কোনটা তুমি অ্যাপ্লাই করবা সেটা উদাহরণ দিয়ে বুঝাই দিই আমি। তোমাকে দুটো যন্ত্র দিলাম, একটা যন্ত্রের রোধ হচ্ছে ধরে নাও, একটা যন্ত্রের রোধ আমি দিচ্ছি ফর এক্সাম্পল, ধরো তুমি একটা যন্ত্রের রোধ 20 ওহম, একটা যন্ত্রের রোধ 40 ওহম। আমি দুটো যন্ত্র দিলাম, একটা যন্ত্রের রোধ R1 is equal to 20 ওহম and R2 is equal to 40 ওহম। আমি বললাম কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি? না, এটা প্রশ্ন। যখনই বলবো কার ক্ষমতা বেশি তখন তুমি বলবে যে যন্ত্রটা কীভাবে লাগানো আছে, এই যন্ত্র দুটো কীভাবে লাগানো আছে। প্রথম কেস ধরলাম যন্ত্র দুটো শ্রেণীতে লাগানো আছে। সো দিস ইজ R1 অ্যান্ড দিস ইজ R2, শ্রেণীতে লাগানো আছে। যখনই শ্রেণীতে লাগানো থাকে তার মানে কি জিনিস হয়? তার মানে কারেন্ট কনস্ট্যান্ট হয়, কারেন্ট কনস্ট্যান্ট হয়, একই কারেন্ট যায়। আর যখনই কারেন্ট কনস্ট্যান্ট হয় তার মানে এই সমীকরণ পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার হয়, তার মানে আইটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে পি প্রপোর্শনাল টু আর। আর পি প্রপোর্শনাল টু আর সমীকরণটা বলছে যার রেজিস্ট্যান্স বড় তার ক্ষমতা বেশি, যার রেজিস্ট্যান্স ছোট তার ক্ষমতা কম, মানে পি আর এর সমানুপাতিক। এখানে R1 R2 এর মধ্যে R2 রেজিস্ট্যান্স বেশি, তার মানে বুঝলাম P2 is greater than P1, যেহেতু R2 is greater than R1। ফর্মুলা হচ্ছে সেলফ কোর্সে P প্রপোর্শনাল টু R। কেন এই ফর্মুলাটা হেল্প করলো? বিকজ এই ফর্মুলাটা এই কারণে হেল্প করলো কারণ এই ফর্মুলার পিছনে আমাদের কাজ করছে কি, এই ফর্মুলার পিছনে কাজ করছে P is equal to I স্কয়ার, এই ফর্মুলার পিছনে কাজ করছে P is equal to I স্কয়ার এবং আইটা কনস্ট্যান্ট, সো P প্রপোর্শনাল টু R। এবার এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ R1 এবং R2 শ্রেণীতে লাগানো থাকলে আইটা কনস্ট্যান্ট, তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি এই সমীকরণটা লাগাবো তার মানে P প্রপোর্শনাল টু R, যেখানে Rটা বেশি, এগুলোর মধ্যে এটা বেশি, তার মানে R2 রোধ বেশি, তার মানে P2 ক্ষমতা বেশি, P1 ক্ষমতা কম, তার মানে এখানে বেশি আমাদের R2-র মধ্যে বেশি শক্তি বা ক্ষমতা বা এনার্জি বেশি অপচয় হচ্ছে। বা যদি রেজিস্ট বাকি হয়, ইলেকট্রিক বাল্ব হয়, তাহলে এই বাল্বটার থেকে এই বাল্বটা কিন্তু বেশি উজ্জ্বল হয়ে চলবে। ধরুন এটাকে আমি এইভাবে না দিয়ে আমি সাপোজ এটা একটা বাল্ব, এটাও একটা বাল্ব, হ্যাঁ, তাহলে এই বাল্বের মধ্যে কি হচ্ছে P2, এই বাল্বের ক্ষমতা P1, যেহেতু দেখা যাচ্ছে এটার ক্ষমতা বেশি হচ্ছে পাচ্ছি আমরা এখানে, তো এখানে দ্বিতীয় বাল্বটা কিন্তু বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে কারণ দ্বিতীয় বাল্বের রেজিস্ট্যান্স R2টা বেশি আছে। তাই দ্বিতীয় বাল্বের রেজিস্ট্যান্স R2টা বেশি আছে, তাই দ্বিতীয় বাল্বের মধ্যে প্রাপ্ত ক্ষমতা যেটা বেশি হবে, তার মানে দ্বিতীয় বাল্বটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। আবার কি জিনিস বলছি যে প্রতিটা কথার মানে বোঝার চেষ্টা করবে। আমি কি বলছি, যদি বুঝতে না পারো বারবার তুমি কী করবে, ভিডিওটাকে আগে পিছিয়ে করে নিয়ে শোনার চেষ্টা করবে। এটি অনলাইন ক্লাসের একটা লাভ আছে, একই ক্লাস একই পড়া একই জিনিস বারবার করে রিপিটেডলি শুনে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া যায়। এবার ধরে নাও আমি এবার কী করলাম, টেস্ট আমি পার্টি করে দিলাম যে এবার বললাম যে না শ্রেণীতে লাগানো নাই, এরা সমান্তরাল লাগানো আছে। মানে ধরে নাও এখানে আমার R1 আর এখানে ধরে নাও আমার R2, এই R1 এই R2, মানে এটা একটা বাল্ব, তার রেজিস্ট্যান্স R1 20, এটা একটা বাল্ব, তার রেজিস্ট্যান্স R2 40। এবার এই যে ভাই এবার কিন্তু সমান্তরাল লাগানো আছে, সমান্তরাল লাগানো থাকলে আমাদের কি হয়, সমান্তরাল লাগানো থাকলে আমাদের কিন্তু V is equal to কনস্ট্যান্ট হয়। V is equal to যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা চলে যাবো এই সমীকরণটার মধ্যে যে P proportional to 1 by R হয়। যখন V is equal to কনস্ট্যান্ট তখন P proportional to 1 by R হয়। সুতরাং এই দুটোর মধ্যে আমরা বলবো যেহেতু R1টা বড় ছোট, R1টা যেহেতু ছোট, যেহেতু R1 is less than R2, সুতরাং P1 is greater than P2, P1 is greater than P2। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের P1 ক্ষমতাটা বেশি। কারণটা কি? কারণ হচ্ছে এই যে এটা,
কারণ হচ্ছে P proportional to 1 by R because V is equal to constant। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে P proportional to 1 by R এবং V হচ্ছে কনস্ট্যান্ট, তাই P proportional to 1 by R হয়। তাই আমাদের যেহেতু R1 রেজিস্ট্যান্স 20 ওহম, সেটা আমাদের কম আছে ভ্যালুটা, তাই তার মধ্যে প্রাপ্ত ক্ষমতাটা বেশি হবে। তার মানে এটা যদি তুমি এভাবে চিন্তা করো, যেটা রেজিস্ট্যান্সটা কিসের, বাল্বের, একটা বাল্ব আছে যার রেজিস্ট্যান্স R1 এখানে লাগানো আছে, এখানে একটা বাল্ব আছে, এই রেজিস্ট্যান্সটা কিসের, একটা বাল্ব, এটা একটা বাল্ব, ইলেকট্রিক বাল্ব। সো এটা একটা ইলেকট্রিক বাল্ব যার রেজিস্ট্যান্স R1, এটা একটা ইলেকট্রিক বাল্ব যার রেজিস্ট্যান্স R2। সো এই দুটো বাল্বকে আমরা সমান্তরাল লাগিয়েছি, তার মানে এই বাল্বের মধ্যে প্রাপ্ত ক্ষমতা P1, এই বাল্বের মধ্যে প্রাপ্ত ক্ষমতা P2। এখান থেকে কিন্তু বেশি ক্ষমতা পাওয়া যাচ্ছে, তার মানে এই বাল্বটা কিন্তু বেশি উজ্জ্বল হবে, হাত থেকে উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে। এবার চলে আসি বাল্বের কিছু রেটিং থাকে। ধরে নেওয়া একটা বাল্ব বাজারে কিনতে পাওয়া যায় বা যে কোনো তড়িৎ যন্ত্র, তারও একটা রেটিং থাকে। রেটিং কি জিনিস? রেটিং এরকম হয়, ধরো লেখা আছে 220 ভোল্ট, 220 ভোল্ট 100 ওয়াট, একটা রেটিং লেখা আছে একটা যন্ত্রের যে 220 ভোল্ট 100 ওয়াট, এটা একটা রেটিং। রেটিং হচ্ছে লেখা আছে কি, রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। এই কথাটা তাৎপর্য কি, এটার তাৎপর্য কি, এটার তাৎপর্য কি? তো এটা তাৎপর্য মানে হচ্ছে যে এই যে বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক যন্ত্র যেটাই হোক না কেন, যেটা রেটিং দেওয়া আছে, তাহলে সেটা ম্যাক্সিমাম তুমি 220 ভোল্ট একটা তড়িৎ উৎসের সঙ্গে তুমি যুক্ত করতে পারবে। 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করতে পারবে। যদি তুমি 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করো, তাহলে ও প্রতি 1 সেকেন্ডে 100 জুল, দ্যাট ইজ কল্ড 100 ওয়াট। 100 ওয়াট মানে কি, প্রতি 1 সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি খরচ করবে। এবং তুমি যদি 220 ভোল্টের মধ্যে কানেক্ট করো, তাহলেই ওই যন্ত্রটার পারফরমেন্স সবচেয়ে বেশি হাই হবে। এবং অর্থাৎ যদি বাল্ব হয়, বাতি হয়, তাহলে সেটা সবচেয়ে উজ্জ্বল হবে, আলো দেবে। বা অন্য কোনো যন্ত্র যদি হয়, তাহলে সেই যন্ত্রটারও পারফরমেন্স সবচেয়ে বেশি হাই হবে। বইয়ের মধ্যে পড়ে নেবে, বাল্ব দিয়ে দেওয়া আছে, বাল্বের মধ্যে বাল্বের রেটিং হিসাবেই কোশ্চেনটা বইয়ের মধ্যে টপিকটা দেওয়া আছে। সুতরাং সেই হিসাবেই ভাবো যে যদি কোনো বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট হয়, তাহলে তার তাৎপর্য কি। আবার বলছি, রেটিংটা খালি বাল্বের ক্ষেত্রে নয়, যে কোনো যন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি প্রথমে যে কথাগুলো বললাম সেটা যে কোনো যন্ত্রের জন্যই বললাম। এবার আসি সেটা নির্দিষ্ট করে বাল্বের জন্য। 220 ভোল্ট 100 ওয়াট, এটা যদি বাতি হয়, ইলেকট্রিক বাতি, কথা মানে হচ্ছে এই বাতিটাকে তুমি সর্বোচ্চ 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই বা 220 ভোল্ট উৎসের সঙ্গে, তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত করতে পারবে। 220 ভোল্টের চেয়ে তুমি যদি বেশি তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত করো, তাহলে কিন্তু বাতিটা চলবে না, বাতিটা কেটে যাবে, বাতিটা নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় তুমি যদি 220 ভোল্টের সঙ্গে যুক্ত করো, তাহলে সেই বাতিটা প্রতি 1 সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি খরচ করবে। মানে ও পার সেকেন্ডে 100 জুল মানে 100 ওয়াট। 100 ওয়াট মানে কি, পার সেকেন্ডে 100 জুল, তাহলে প্রতি 1 সেকেন্ডে 100 জুল করে ও তড়িৎ শক্তি বা এনার্জি ও খরচ করতে থাকবে। তাহলে এই রেটিং থেকে কি কি জিনিস জানা যায়? নাম্বার 1 জানা যায় কি, এটা যদি আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন হয়, তাহলে এটা অ্যাটলিস্ট এটা জেনেই দেওয়া যায় যে রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু কত হয়। R ইজ ইকুয়াল টু হচ্ছে V স্কয়ার বাই V, শিখেছো P ইজ ইকুয়াল টু হচ্ছে V স্কয়ার বাই R। এটা হলো V, এটা হলো P, এটা হলো V, এটা হলো P। তাহলে এখান থেকে R ইজ ইকুয়াল টু কিন্তু V স্কয়ার বাই V। V হচ্ছে 220 ইন্টু 220 বাই P হলো 100। এটা হলো দুটো দুটো কেটে গেল, 22 কত হয় 484 এত ওহম। অর্থাৎ যখনই তার রেটিং দেওয়া আছে, তখন কিন্তু আমরা বুঝে যাবো যে ওর মধ্যে কিন্তু ইনবিল্ট ভিতরে যে রেজিস্ট্যান্স বা রোধ, সেটা কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। অর্থাৎ এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না, 484 ওহম। এই 2 নাম্বার হলো এটা আমাদের তৈরি হয়ে গেছে, বাল্বের ফিলামেন্টের মধ্যে এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে গেছে, এটা আগে পরিবর্তন করা যায় না। 2 নাম্বার হলো এই, যদি বাল্বটাকে আমি সত্যি 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যদি যুক্ত করি, যদি বাল্বটাকে আমি সত্যি 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যদি বাল্বটাকে আমি সত্যি যুক্ত করি, এই যে বাল্ব, যদি বাল্বটাকে সত্যি আমি 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করি, তাহলে বাল্বের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, সেই কারেন্টটা কত হবে, সেই কারেন্টটা কিন্তু আমরা বের করতে হবে। দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট। সর্বোচ্চ যে তড়িৎ প্রবাহ বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে অ্যালাউ করা যেতে পারে, সেটা
সেটা হচ্ছে এরকম যে ওই বললাম আই ইজিক্যাল টু কতটা বের করা যেতে পারে। আমরা বললাম পি ইজিক্যাল টু কি হয়, পি ইজিক্যাল টু আই বাই ভি, আই ইন্টু ভি, সো আই ইজিক্যাল টু পি বাই ভি। সব দিক করে ফেলেছি আমি অলরেডি। সো 220/100, সো দ্যাট ইজ ইকুয়াল 2.2 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বুঝে গেলাম বাল্বের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আমি 2.2 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট আমি পাঠাতে অ্যালাউ করছি, তার বেশি কারেন্ট কিন্তু আমি পাঠাতে অ্যালাউ করছি না। ঠিক আছে, এই হলো আমাদের বাল্ব। এবার আমরা আসি জুলের সূত্র। বাল্বের মেইন ফান্ডামেন্টাল জিনিসটা কি? বাল্বের মেইন ফান্ডামেন্টাল জিনিস হলো বাল্বটা হচ্ছে আমার জুলের সূত্র যেটা বলে দিয়েছিলাম। এটা বাল্বের মধ্যে আসলে এরকম ফিলামেন্ট থাকে। এই যে ফিলামেন্টের এটাকে বাল্ব, হ্যাঁ, এইভাবে থাকে, এখান থেকে বেরিয়ে আসে। তো এই হলো আমার বাল্ব, এটা ফিলামেন্ট, এটা দিস ইজ কল্ড ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলামেন্ট, এটা হলো ফিলামেন্ট। এবং এই ফিলামেন্ট এরকম এখান থেকে কারেন্ট ঢুকলো, ধরো এটা গরম করবো, এটা হিট হলে এখান থেকে আমাদের তাপ উৎপন্ন হবে এবং সেই তাপটা আলোকে কনভার্ট করছে। এই হলো আমাদের বাল্ব। এই ফিলামেন্টটা যে উপাদানে তৈরি হয় সেই উপাদানটাকে আমরা কি বলি বলতে দেখি, সেই উপাদানটাকে আমরা বলি এটা আমাদের টাংস্টেন। হ্যাঁ, টাংস্টেনের তৈরি হয় ফিলামেন্টটা, কিন্তু আমাদের টাংস্টেনের তৈরি হয়। টাংস্টেন তোমরা জানো, টাংস্টেন ফিলামেন্ট, টাংস্টেন TUNGSTEN, একে আমরা কোনো ডাবল অক্ষরে লিখি, টাংস্টেন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 74 এর মতো হয়। এটা টাংস্টেন নামক মৌল দিয়ে ফিলামেন্টের তারটা তৈরি হয়। খুব পাতলা ফিলামেন্ট, প্রচন্ড পাতলা হয়, খুব সরু এবং প্যাঁচালো হয়। দেখো কি হয়, সরু হয় মানে কি, রেজিস্ট্যান্স R ইকুয়াল টু রো ইনটু L বাই A। সরু হয় মানে কি, সরু হয় মানে A খুব কম, সরু হয় মানে A খুব ক্ষুদ্র। আর লম্বা তারকে আমরা সর্পিল আকার করে ছোট্ট করে নিই, তার মানে কি L খুব বড়, তার মানে কি আর প্রচন্ড কি হয়, হাই হয়। আর হাই হলে কি হয়, H is proportional to R, সো উৎপন্ন তাপটা প্রপোর্শনাল টু R, উৎপন্ন তাপ প্রচন্ড বেশি হয়। ফলে এত বেশি হয় যেটা ভাস্বর হয়ে যায়, মানে এটা ওই রেড হটেড, খুব ভাস্বর হয়ে যায়, মানে প্রচন্ড উত্তপ্ত, শ্বেততপ্ত হয়ে যায়। এবং সেটা এতটা উত্তপ্ত হয়ে যায় যে সেটা তখন তার থেকে উৎপন্ন তাপের যে তার থেকে উৎপন্ন হয় তাপটা, যে তাপ শক্তিটা, তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়ে যায়, এবং ফলে সেখান থেকে নির্গত শক্তিটা আমাদের চোখে আলোর অনুভূতি দেয়। এটা করতে গিয়ে অবশ্যই মাথায় রাখতে লাগবে যে এটা কেন আমাদের টাংস্টেনে ইউজ করি, কারণ টাংস্টেনের কিন্তু মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, কিন্তু প্রচন্ড হাই, ধরে নাও 3600 কেলভিন। তো এই কারণে 3600 কেলভিন গলনাঙ্ক বিশিষ্ট টাংস্টেন উত্তপ্ত করতে হবে। কারণ আমরা বললাম যে এখানে এত তাপ উৎপন্ন করতে হবে, এত তাপের শক্তি এত উৎপন্ন করতে হবে যে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে, যাতে করে কি হয় আমরা তার থেকে নির্গত শক্তিটা আমাদের আলোর অনুভূতি দেয়, মানে আলো তৈরি করতে পারে। তাই জন্য এটার মেল্টিং পয়েন্টটা কিন্তু 3600 কেলভিন হতে হয়। এই কারণেই আমাদের একটা হাই মেল্টিং পয়েন্ট, যার আবার রোধাঙ্ক প্রচন্ড হাই, এই সমস্ত কারণে কিন্তু আমাদের টাংস্টেনটাকে ইউজ করতে হয় আমাদের এই বৈদ্যুতিক বাল্বে। এই ধরনের বাল্বকে আমরা বলি এই ধরনের বাল্বের নাম আছে, এগুলো ভাস্বর ল্যাম্প বলে বা ইনকন্ডেসেন্ট ল্যাম্প বলে, এগুলোকে ভাস্বর ল্যাম্প বলে অথবা ইনকন্ডেসেন্ট ল্যাম্প বলে। এই বাল্বগুলোতে একটাই প্রবলেম কি, এই বাল্বে যে শক্তি উৎপন্ন হয় সেটাতে একটা গরম করছে, তারপরে আলো দিচ্ছে। অর্থাৎ যে শক্তি উৎপন্ন হচ্ছে তার একটা পোর্শন কিন্তু ফিলামেন্টকে গরম করতেও কাজে লাগছে, পরিবেশকে গরম করছে, আশেপাশে তুমি ধোয়া গরম হয়ে যাবে, আশেপাশটা গরম হয়ে যাবে, তারপরে একটা পার্ট আলো দিচ্ছে। অনেকটা ওই আমাদের প্রাচীন সভ্যতাতে যেমন মশাল জ্বালিয়ে আলো দেওয়ার মতো, হ্যাঁ, মশাল জ্বলছে, মশালের আগুন জ্বলছে, সেই আগুন গরমও করছে, তার সঙ্গে আলো দিচ্ছে। তো ওটাতে কিন্তু গরম পাওয়াটা ইম্পর্টেন্ট না, আলোটা তৈরি করা ইম্পর্টেন্ট। সো এনার্জিটা কিন্তু আমাদের লস হচ্ছে অনেকটাই গরমের জন্য। তারই অনেক আধুনিক ভার্সন হচ্ছে এই ধরনের ইনকান্ডেসেন্ট ল্যাম্প।
ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেগুলো আছে, এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পেরও সেরকমই আধুনিক ভাষ্য, কিন্তু আধুনিক সংস্করণ, কিন্তু সেখানেও কি হয় সেখানেও হচ্ছে একটা পোর্শন হচ্ছে গরম হচ্ছে, সেটা ওই আশেপাশে গরম করছে, হ্যাঁ, আর বাকিটা আলোতে কনভার্ট করছে। তাই জন্য পরবর্তীকালে আমাদের কি হলো, সভ্যতা আগালো, টেকনোলজি আগালো, আমরা চলে আসলাম সিএফএল ল্যাম্প বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পের মধ্যে। সিএফএল ল্যাম্প বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পে আমরা কনভার্ট করে গেলাম। সিএফএল ল্যাম্প বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পে আমরা কনভার্ট করলাম। এই ল্যাম্পের ঠান্ডা হচ্ছে এরকম, সেখানে ল্যাম্পের ভিতরে দুটো ইলেকট্রোড ঢোকানো থাকে, একটাকে বলি ক্যাথোড, একটাকে বলি অ্যানোড। এটা দিস ইজ এ ক্যাথোড আর দিস ইজ এ অ্যানোড বললাম। এবার কি হয়, ক্যাথোড থেকে অ্যানোড দিকে, আর এই জায়গাটা কি হয়, এই জায়গাটায় গ্যাস থাকে বা বাষ্প থাকতে পারে, মার্কারি ভেপার থাকতে পারে, বা অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস, আমি ঠিক জানি না কি ধরনের। এবার মেইন ফান্ডা হচ্ছে কিছু গ্যাস থাকে। এবার ফান্ডাটা যেরকম যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনটা দৌড়াবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনটা দৌড়াবে, দৌড়ানোর সময় কী করবে, ও এই সমস্ত গ্যাসগুলোকে অণুগুলোর মধ্যে সঙ্গে ধাক্কা মারবে, ধাক্কা মারে কী হচ্ছে, সে অণুগুলোর থেকে শক্তি উৎপন্ন করবে। এবার সেই শক্তিটা কি হচ্ছে, ল্যাম্পের গায়ের মধ্যে কি হবে, ল্যাম্পের গায়ের মধ্যে ধরো এটা যদি ল্যাম্প চিন্তা করি, এটা যদি ক্যাথোড আর এটা যদি অ্যানোড হয়, বেরিয়ে আসলে ধরো এইভাবে, এটা এটা একটা ক্যাথোড, নেগেটিভ পজিটিভ, এরকম আমি চিন্তা করি। তো এখান থেকে যখন ইলেকট্রনটা দিকে দৌড়াবে, দৌড়ালে কি হচ্ছে, মাঝখানে গ্যাসগুলো পাবে, গ্যাসগুলো আমরা ধাক্কা মারবে, ধাক্কা মারলে যে শক্তিটা উৎপন্ন হবে, সেই শক্তিটা কি হচ্ছে, ল্যাম্পের গায়ের মধ্যে এসে পড়বে। ল্যাম্পের গায়ের মধ্যে লাগানো আছে ফ্লোরোসেন্ট পদার্থ, লেয়ার লাগানো আছে ফ্লোরোসেন্ট, কিছু কিছু ফ্লোরোসেন্ট, যেটা সাধারণত অর্গানিক কম্পাউন্ড হয়, অর্গানিক লিকুইড হয়, জৈব বস্তু হয়। সেই জৈব বস্তুগুলো লিকুইডের লেয়ার লাগানো থাকে বাউন্ডারি গায়ে, ফলে সেই সমস্ত যে শক্তিটা উৎপন্ন হলো, ইলেকট্রনটা দৌড় মারলো, নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে ধাক্কা মারলো বা মার্কারি ভেপারের সঙ্গে ধাক্কা মারলো, সেখান থেকে শক্তি উৎপন্ন হলো। সেই শক্তিটা গিয়ে আমাদের এই গায়ের লেয়ারের মধ্যে, কাচের গায়ের মধ্যে যে অর্গানিক লিকুইডের লেয়ার বা ফ্লোরোসেন্ট যে পদার্থের লেয়ার লাগানো, তার সঙ্গে ধাক্কা মারলো, সেখান থেকে ফ্লোরোসেন্স এফেক্ট হলো, এটা একটা ফিজিক্যাল এফেক্ট। ফলে ওখান থেকে কী হলো, বিকিরণ হলো, সেই বিকিরণটি আমাদের লাইট। এখানেও আমাদের কি হচ্ছে, অনেকটাই আমরা আধুনিক পর্যায়ে চলে আসলাম, আমরা হিটিং এফেক্টটা অনেকটাই কমায় ফেললাম। এর চেয়েও আরও আধুনিক ভার্সন, তার নাম হচ্ছে এলইডি, তার নাম হচ্ছে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। এটা আসলে কিছুই না, এটা লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডায়োডের ব্যবহার করা হয়, পিএন জাংশন ডায়োডের ব্যবহার করা হয়। খুব ছোট্ট হয়, খুব ছোট সাইজের হয়, খুব পরবর্তীকালে হায়ার স্টাডিজে যখন এলইডি নিয়ে পড়াশোনা করবে, খুব ছোট হয় সাইজে, ব্যবহার করা খুব সহজ, দামে খুব সস্তা, অনেক দিন থেকে তাপ শক্তি উৎপন্নই হয় না, যা হয় টোটালটাই আলোতে কনভার্ট হয়। সো এই কারণে এলইডি এই মুহূর্তে খুব ভালো হয়। হ্যাঁ, তুমি যেমন ধরো একটা 40-60 ওয়াটের যে ভার্সন ল্যাম্প, তাতে তুমি যে আলো পাচ্ছি না, সেটা ধরো সিএফএল এর ক্ষেত্রে 20 ওয়াটের সিএফএল, তাহলে প্রায় সমান আলো পাবা। সেটাই এখন ধরে নাও 6 ওয়াটের এলইডি, একই আলো পাচ্ছ। তাহলে আগে ছিল 60 ওয়াটের ভার্সন ল্যাম্প, আমি 3 ধরনের ল্যাম্পের কথা বলছি। ধরো ভার্সন ল্যাম্প, এটা ধরে নাও 60 ওয়াট ছিল, 60 না 100, ধরো 100 ওয়াটে তুমি যে আলোক শক্তি পাচ্ছি না, সিএফএল গিয়ে ধরে নাও সেটা 40 ওয়াটে গিয়ে সেই আলোটাই পাচ্ছিলাম, ফলে এনার্জি অনেক কনজামশন কমে গেল। এলইডি দিয়ে সেটা মনে হয়, আমার মনে হয় 10 ওয়াট এলইডি মনে হয় একই আলো দিবে। তাহলে দেখো আস্তে আস্তে কী হলো, আমরা এনার্জি যে কনজামশনটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমায় ফেললাম। আলটিমেটলি আমরা কিন্তু পাচ্ছি আলো, সে আলোটা কিন্তু একই পাচ্ছি। এই হলো আমাদের জিনিস। এছাড়াও জুলের সূত্রের আরও কিছু ব্যবহৃত একক আছে, আরও কিছু ব্যবহার আছে, সেগুলো তোমাকে জানতে হবে। যেমন ধরো জুলের সূত্রে ব্যবহার হচ্ছে ইলেকট্রিক হিটার, আর হচ্ছে তোমার কি ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক আয়রন, এগুলোও আমাদের জুলের সূত্রের প্রয়োগ। সেখানেও আমাদের কী হবে,
তারের কুণ্ডলী বানানো থাকবে, সেই তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সেই কারেন্টের ফলে তারের কুণ্ডলীটা গরম হবে এবং উত্তপ্ত হবে, তাপ উৎপন্ন করবে। সেই তাপ দিয়ে আমরা কাজ করবো, ইলেকট্রিক হিটারে আমরা আয়রন করবো, ইলেকট্রিক হিটারে আমরা রান্না করবো, ইলেকট্রিক আয়রনে আমরা যা পরিস্থিতি করবো। সেক্ষেত্রে আমাদের যে কয়েল বা তারের কুণ্ডলী ব্যবহার করি, ইলেকট্রিক হিটার হোক বা ইলেকট্রিক আয়রন হোক, সেখানে এটা আমরা ইউজ যেটা করি সেটা নাইক্রোম তার, নাইক্রোম তার, নাইক্রোম ওয়্যার, নাইক্রোম ওয়্যার। এটা আসলে লোহা, নিকেল আর ক্রোমিয়াম, এই তিনটা মৌলের মিশ্রণ, মানে অ্যালয়, অ্যালয় বলি, অ্যালয় তুমি জানো কি জিনিস, অ্যালয়, অ্যালয়, এই তিনটা ধাতুর নিয়ে তৈরি হয় অ্যালয়, লোহা, নিকেল এবং তিনটা মৌলের মিশ্রণে তৈরি হয় অ্যালয়। সেই অ্যালয় দিয়ে কিন্তু আমাদের এই নিকেল নাইক্রোম ওয়্যারে তৈরি করতে হয়, স্পেলিংটা মনে ভুল লিখছি, অ্যালয় তৈরি হয়। এটা আমাদের মেল্টিং পয়েন্ট, এই মেল্টিং পয়েন্ট হচ্ছে মোটামুটি 1600 কেলভিন মতো হয়। আমাদের তো আর প্রতিদিন বাল্বের ফিলামেন্টের মতো তো হাই হিট তৈরি করতে হবে না যে আলো হবে, তো ওটা নাইক্রোম ওয়্যার। আর ওখানে কুণ্ডলীটা ছিল টাংস্টেন ওয়্যার, সো নাইক্রোম ওয়্যার, এটা টাংস্টেন। বাল্বের মধ্যে আমাদের ছিল টাংস্টেন, এখানে হচ্ছে নাইক্রোম। এটা লোহা, নিকেল, ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়, অ্যালয়, অ্যালয়, হ্যাঁ অ্যালয় দিয়ে তৈরি হয়, 2-3 রকম ধাতু মিশ্রণ করে যে তৈরি হয়, হ্যাঁ সেটা তৈরি হচ্ছে। মেল্টিং পয়েন্ট হচ্ছে আমাদের 1600 কেলভিনের মতো হয়। নেক্সট আমরা আর একটা জিনিস জানি, তার নাম হচ্ছে ফিউজ তার। ফিউজ তার কি? ইলেকট্রিক আমাদের ফিউজ তার বুঝতে গেলে না আমাদের বাড়ির কিছু ইলেকট্রিক ওয়্যারিং সম্বন্ধে জানতে হবে। এখান থেকেও আমাদের কোশ্চেন আসে, বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং। আমি দেখাই একটু বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং। বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং কি হয়, একটা পজিটিভ তার, একটা নেগেটিভ তার থাকে। এই পজিটিভ ওয়্যার, এটা নেগেটিভ ওয়্যার, this is positive wire and this is negative wire, এরকম। এটা আমাদের কি হয়, এটা আমাদের ইলেকট্রিসিটি বোর্ড বা ইলেকট্রিসিটি অফিস আমাদের এই জিনিসটা সাপ্লাই করে। পজিটিভ ওয়্যার দিয়ে কারেন্টটা ঢোকে, নেগেটিভ ওয়্যার দিয়ে কারেন্টটা বেরিয়ে আসে। তো এটাকে আমরা বলি লাইট তার, এটাকে আমরা বলি লাইট তার। সাধারণত একটা লাল বা বাদামি রঙের হয়, এটাকে আমরা বলি কি বলে এটাকে নিউট্রাল তার, নিউট্রাল তার বলি। সেটা আমাদের কি হয় দেখবো, মনে হয় এটা নীল রঙের হয়, নিউট্রাল তার। আন্তর্জাতিক কালার হচ্ছে নীল মনে হয়, এটা লাইট, এটা নীল। আর একটা তার হয়, তার নাম হচ্ছে আর্থিং, আর্থিং তার, সেটা আর্থিং, আর্থিং ওয়্যার বলা হয়। এটার কালার মনে হয় আর্থিং তো পৃথিবী সবুজ, তার গ্রিন হবে, গ্রিন বা সবুজ, এটা আর কি আছে। আর্থিংটা নিচে হবে, এই আর্থিং ওয়্যার, এটা আর্থিং ওয়্যার। হ্যাঁ, এটা কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই আমাদের দেয় না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় না, এটা কিন্তু আমাদের নিজেদেরকে বানাতে হয়, নিজেদের বানাতে হয়। তো যাই হোক না কেন, এরকম আমাদের থাকে। তো এরকম আমাদের থাকে, এটা আমাদের নিজেদের বাড়িতে বানাতে হয়। এই আর্থিং ওয়্যারটা কি হয়, একটু মোটা হয়, একটু মোটা হয়। মোটা হলে কি হয়, মোটা হলে রোদ কম হয়, মোটা হলে রোদটা কম হয়। এটাকে আমরা বাড়ির মাটির নিচে, এটাকে আমরা একটা কানেকশন থাকে মাটির নিচে, আর্থিংটি বাড়ির মাটির নিচে আর্থিং করা হয়। তাই জন্য এই আর্থিং পৃথিবী সবুজ, তাই মনে হয়। আমি একটু কালারিং করি, ভুলেও বুঝতে বইয়ের সঙ্গে মিলে যাবে, ইন্টারন্যাশনাল যে নিয়ম। লাইট তারের কালার হচ্ছে রেড হওয়া উচিত, নিউট্রাল তারের কালার হচ্ছে, নিউট্রাল তারের কালার কি হওয়া উচিত, নিউট্রাল তারের কালার কিছুটা হওয়া উচিত ব্ল্যাক হয়, অথবা কি যে হয় দেখে নিও তো কি হয়। নিউট্রাল তারের কালারটা বইয়ে লেখা আছে, বইগুলোতে একটু দেখে নিও। আমার কাছে তো বই নেই। নিউট্রাল তারের কালার যে কি হয়, নিউট্রাল তারের কালার কি হতে পারে,
যাই হোক, এটা তোমার আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম যে তোমরা বের করবে নিউট্রাল তারের কালার আন্তর্জাতিক নিয়মটা কি, লাইট তারের কালার আন্তর্জাতিক নিয়মটা কি, আর আর্থিংয়ের আন্তর্জাতিক নিয়মটা কি। তো আমরা একটা লাল কালো তার তো সাধারণত ইউজ করি না, লালটা পজিটিভ কালোটা নেগেটিভ, এইভাবে চিন্তা করেছি আর কি। আর আর্থিং পৃথিবী সবুজ তাই গ্রিন, মনে হয় ভুলে হতে পারে কিছু। এবার এইটা ঠিক আছে, এটা একটু আছে, দেখি কি সিস্টেম আছে। তো যাই হোক, এবার যেটা বলছি, এবার এই কি হয় তোমার বাড়িতে যে যন্ত্রপাতিগুলো হয়, ধরে নাও আমাদের আমি একটা ফ্যান লাগাবো, করলাম কি আমি এই আর দুটা পয়েন্টের মধ্যে কি করলাম, এখান থেকে একটা তার টানলাম, এখান থেকে একটা তার টানলাম, তার টেনে নিয়ে বাড়ির মধ্যে আমি যে একটা বাল্ব লাগিয়ে দিলাম। এবার ধরো আমি টিভি চালাবো, তো এখান থেকে তার টানলাম, এই যে এরকম মানে তার উপর দিকে আর এখান থেকে তার টানলাম, এই একটা এখান থেকে নিয়ে এই যে আমি এটা টিভি চালালাম। হ্যাঁ, এবার একাধিক যন্ত্র, ধরো আমি আর একটা ফ্যান চালাবো, তো এখান থেকে আমি এটা তার নিলাম এই, আর এখান থেকে নিলাম এই নিয়ে আমি কি করলাম, এখানে আমি বাড়িতে ফ্যান লাগালাম, এই যে ফ্যান চালালাম। তো এইভাবে আমাদের কিন্তু একাধিক আমরা কি করলাম, একাধিক যন্ত্রপাতি কিন্তু চালাতে পারলাম। প্রতিটা যন্ত্র আমি যদি বাড়িতে বলি যে আমাদের সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই লাগানো আছে, তাহলে প্রতিটা যন্ত্রের রেটিংই 220 ভোল্ট 220 ভোল্ট 220 ভোল্ট হবে, এবং তার করসপন্ডিং কিন্তু এখান থেকে একটা কারেন্ট যাবে। আর কিন্তু কোনো কারণবশত অনেক সময় ভোল্টেজ আপ ডাউনের জন্য কী হয়, ভোল্টেজটা যদি বেড়ে যায় তখন কারেন্টটা বেড়ে যেতে পারে। কারেন্টটা বেড়ে গেলে কিন্তু করসপন্ডিং এটা 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 সবার মধ্যেই কিন্তু কারেন্টটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমরা কী করি, এখানে একটা ফিউজের তার লাগাই, তাই জন্য আমরা কী করি, এখানে একটা ফিউজ তার লাগালাম, এই একটা ফিউজ তার লাগালাম, এই একটা ফিউজ তার, এই একটা ফিউজ তার লাগালাম। এই তারটা কিসের তৈরি হয়, তারটা তৈরি হয় টিন, টিন প্লাস সীসা, টিন আর সীসা সংকর মানে অ্যালয় দিয়ে তৈরি হয় এটা। কেন এরকম করা হয়, কারণ কেন টিন সীসা দিয়ে তৈরি হয়, ফিউজটা এর বৈশিষ্ট্য জানতে হবে। বৈশিষ্ট্য এই নাম্বার 1, এর গলনাঙ্ক হচ্ছে কম, আর নাম্বার 2 হচ্ছে রোধ হচ্ছে তোমার বেশি। গলনাঙ্ক কম, রোধ বেশি, তাতে কি হয়, তাতে যদি কারেন্ট একটু বেড়ে যায়, কারেন্ট যদি ভোল্টেজ যদি কোনো কারণে আপ হয়, তাহলে কারেন্ট যেই একটু বেড়ে যাবে সঙ্গে সঙ্গে কী হবে, কিন্তু রোধ বেশি ফলে এখানে কিন্তু বেশি হিট তৈরি হবে, যেই বেশি হিট তৈরি হবে গলনাঙ্ক যদি কম, সঙ্গে টাক করে তারটা কেটে যাবে। যেই তারটা কেটে যাবে ফলে এক্সট্রা অতিরিক্ত যে কারেন্টটা যেটা যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আর এই রাস্তাতে যাওয়ার কোনো সুযোগ পেল না, ফলে কোনো যন্ত্রের মধ্যেই আর কারেন্ট ঢুকতে পারলো না, ফলে কিন্তু সার্কিটটা ব্রেকডাউনের হাত থেকে কিন্তু বেঁচে গেল, মানে সরি যন্ত্রগুলো কিন্তু সেফ হয়ে গেল। হ্যাঁ, কারণ কারেন্টটা ঢুকতে পারলো না, কারণ মেইন সার্কিটটি অফ হয়ে গেছে বা কেটে গেছে। এবার চলে আসি এই কারণে ফিউজ আমাদের ব্যবহার হয়। তো এখান থেকে কোশ্চেন হয় অনেক সময়, ফিউজ তার কি, ইহার দুটি বৈশিষ্ট্য লেখো। বলো, ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি সংকর ধাতু, যেটা আমাদের বাড়ির বর্তনীতে শ্রেণীতে লাগানো আছে, মানে লাইনে লাগানো আছে কারেন্ট। এতে কি হয়, যদি কোনো কারণবশত কারেন্ট এমন বাড়ে তাহলে কি হবে, যেহেতু গলনাঙ্ক কম বেশি তাপ উৎপন্ন হবে, গলনাঙ্ক কম তারটা কেটে যাবে, বর্তনী ছিন্ন হবে, প্রতিটা যন্ত্র কি হবে, বেঁচে যাচ্ছে। এবার তুমি চিন্তা করো, আমাদের কিন্তু আসলে এই যন্ত্রটা কিন্তু পজিটিভ আর নেগেটিভ তার মধ্যে লাগানো আছে, এই যন্ত্রটা পজিটিভ নেগেটিভ তার মধ্যে লাগানো আছে, এই যন্ত্রটা পজিটিভ নেগেটিভ তার লাগানো আছে। তাহলে কি, এই যে দুটো পয়েন্ট, একটা প্লাস একটা মাইনাস, এই প্রথম রোধ পজিটিভ, দ্বিতীয় রোধ, প্রথম রোধ প্লাস আর মাইনাসের মধ্যে দ্বিতীয় রোধ, প্লাস আর মাইনাসের মধ্যে দ্বিতীয় রোধ, প্লাস আর মাইনাসের লাগানো আছে এই, তাই না? প্রতিটা রোধ একই পয়েন্টে লাগানো আছে, প্লাস আর মাইনাসে লাগানো আছে। R1 এই জায়গায় লাগানো আছে, R2 এই জায়গায় লাগানো আছে, R3 এই জায়গায় লাগানো আছে, সমান্তরাল লাগানো আছে। এরকম দেখো, বাল্বটা প্লাস আর মাইনাসে লাগানো আছে, টিভিটা প্লাস আর মাইনাসে লাগানো আছে, ফ্যানটা প্লাস আর মাইনাসে লাগানো আছে। অর্থাৎ প্রতিটা যন্ত্র কিন্তু একই
পয়েন্টে লাগানো আছে, অর্থাৎ বাড়ির প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র কিন্তু সমান্তরাল সমবায় আছে। বোঝা গেল কি? এবার এবার কি হয়, কেন আর্থিং ওয়্যার? আর্থিং ওয়্যার এই কারণে যে ধরো তুমি একটা ইলেকট্রিক আয়রন ইউজ করছো, এটা হলো ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক স্ত্রী। হ্যাঁ, আমি তার মধ্যে 3টা পয়েন্ট বানালাম, ঠিক আছে? আর্থিংটা ইলেকট্রিক আয়রনটা 3টা পয়েন্ট দিয়ে তৈরি, তার মধ্যে একটা পয়েন্ট, এটা ধরো একটা থ্রিপিন, মানে ইলেকট্রিক যে আয়রন, ইলেকট্রিক আয়রনের থেকে যে তারটা বেরোচ্ছে সেটা দেখবা 3 পিন প্লাগ হয়। ইলেকট্রিক আয়রনটা যে তারটা সেটা 3 পিন প্লাগ। তাহলে প্রথম যে মোটা পিনটা সেটার সঙ্গে আমি আর্থিং ওয়্যার লাগাই, ওইভাবে আমার সকেটের মধ্যে ঢোকাবে। প্রথম মোটা পিন একটা মোটা ফুটো দেখবা, দ্বিতীয় পিনটাকে আমি ধরলাম এখানটা লাগালাম, নেগেটিভ টার্মিনাল লাগালাম, আর তৃতীয় পিনটাকে আমার লাগানো আছে এই পজিটিভ ওয়্যারের মধ্যে লাগানো আছে। ওটা বোঝার চেষ্টা করো। তাহলে কি হলো, প্রথম পিনটা আমি আর্থিং ওয়্যারের মধ্যে লাগালাম, দ্বিতীয় পিনটাকে আমি নেগেটিভ তারের মধ্যে লাগালাম, আর তৃতীয় পিনটা হচ্ছে আমার পজিটিভ তারের মধ্যে। তাহলে এই প্রান্তটা নেগেটিভের সঙ্গে লাগানো আছে, এই প্রান্তটা পজিটিভের সঙ্গে, এটা হচ্ছে আর্থিংয়ের সঙ্গে লাগানো আছে, ঠিক আছে? আর্থিং কোনো ফাংশন নাই। এবার তোমার কি আছে, 2 আর 3-এর মধ্যে কি আছে, কয়েল লাগানো আছে, কারেন্ট এই এখান থেকে ঢুকছে, ঢুকে এখান দিয়ে কয়েলের মধ্যে যাচ্ছে, গিয়ে এই প্রবেশ করছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই কয়েলটা আমাদের যে ইলেকট্রিক আয়রনটা একটা হিট তৈরি করছে এবং কাপড় জামা গরম করছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করা, আবার বলছি, এই ইলেকট্রিক আয়রনের যে তারটা বেরিয়ে আসে দেখবা আয়রন থেকে, সেটা একটা 3 পিন প্লাগ হয়। এই 3 পিন প্লাগের 3টা পয়েন্ট আছে, পিন আছে, একটা পিন, 2টা পিন, একটা, দুটো, 3টা পিন। এই 3টা পিন আসলে কি করলাম, আমরা যখন একটা ফুটোর মধ্যে ঢোকালাম আমাদের বাড়ির সুইচ বোর্ডে, সেটাও 3টে ফুটোওয়ালা সুইচ মধ্যে ঢোকাতে হয়। যেই ঢোকালাম সঙ্গে সঙ্গে মাথা রাখবে, একটা পিন আর্থিংয়ের সঙ্গে লেগে গেল, একটা পিন নেগেটিভ তারের সঙ্গে লেগে গেল, একটা পিন পজিটিভ তারের সঙ্গে লেগে গেল। এবার পজিটিভ তার থেকে কারেন্ট আসছে, এসে 3 দিয়ে কারেন্ট ঢুকলো, 2 দিয়ে কারেন্ট বেরিয়ে গেল, সাপ্লাই হয়ে গেল। তাহলে এই আর্থিং তারের ফাংশনটা কি? অনেক সময় হয় কি, এই কয়েলটা যেটা 2 আর 3-এর মধ্যে যে কয়েলটা লাগানো আছে, 2 আর 3-এর মধ্যে যে কয়েলটা লাগানো আছে, সাপোজ যেটা আমাদের গরম করছে, ওই কয়েলটা অনেক সময় হয় কি বডির সঙ্গে টাচ হয়ে যেতে পারে। এই 1 নম্বর পিনটা কিন্তু ওর বডির সঙ্গে লাগানো আছে। কার বডির সঙ্গে লাগানো আছে? ইলেকট্রিক আয়রনের বডির সঙ্গে লাগানো আছে। 1 নম্বর যে তারটা, পিনটা, সেটা কিন্তু আসলে ওটা ইলেকট্রিক আয়রনের বডির সঙ্গে লাগানো আছে, ঠিক আছে? মাথা রাখতে হবে। এবার কোনো কারণবশত 2 নম্বর পয়েন্ট বা 3 নম্বর পয়েন্ট যদি বডির সঙ্গে লেগে যায়, এটাও যদি বডির সঙ্গে লেগে যায়, তাহলে কি হলো, তাহলে কারেন্টটা কিন্তু এবার সোজাসুজি বডিতে চলে আসলো। কারেন্টটা আবার কি হলো, সোজাসুজি বডিতে চলে আসলো। বডিতে তুমি ধরে আছো, ইলেকট্রিক আয়রন করছো, কোনো কারণে তুমি বডিতে টাচ দিচ্ছ, ফলে কি হচ্ছে, তোমার কারেন্টটা কিন্তু তোমার বডিতে শর্ট মারবে, প্রবলেম। সেই জন্য আমরা করি কি, বডির সঙ্গে আর একটা তার নিয়ে, আয়রনের বডির সঙ্গে তার নিয়ে আমরা আর্থিং করে দিই। এবার কি হয়, যেই বডিতে কারেন্টটা এসে পৌঁছালো, যেহেতু কয়েলটা বডির সঙ্গে টাচ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, ফলে যেই কারেন্টটা বডিতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ও দেখছে ওর হাতে 2টো রাস্তা। 1, যে লোকটা আমাকে টাচ করেছে সেটা, 2, একটা আর্থিং ওয়্যার। ও কি করবে, ও আর্থিং ওয়্যারের মধ্যে দিয়েই ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করে দেবে, আমার মানুষের শরীরে কিন্তু আসবে না। কারণ আর্থিং ওয়্যারের রেজিস্ট্যান্সটা আমরা কি করবো, প্রচণ্ড রকমভাবে লো করবো। যেহেতু আর্থিং ওয়্যারের রেজিস্ট্যান্সটা প্রচণ্ড রকমভাবে লো, তাই জন্য বলেইছিলাম আর্থিং ওয়্যারটা মোটা করতে হয়, মোটা করলে রেজিস্ট্যান্সটা কমে যায়। তাই আর্থিং ওয়্যারের রেজিস্ট্যান্সটা প্রচণ্ড লো হওয়াতে কি হচ্ছে, যে মুহূর্তে বডিতে কারেন্টটা চলে আসলো, যেটি কোনো কারণবশত কয়েল থেকে শর্ট করে বডিতে কারেন্টটা চলে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু বডিতে আসার পরে কারেন্টটা 2টো রাস্তা পাচ্ছে, একটা আমার বডি আর একটা আর্থিং ওয়্যার। কারেন্ট কিন্তু আর্থিং ওয়্যারের রাস্তাটাকে কিন্তু চয়েস করবে রাদার দেন আমাদের বডি। আমাদের বডি দিয়েও কারেন্ট যাবে, হালকা কারেন্ট যাবে, একটা হালকা শর্ট খাবো, হালকা শক খাবো, ঠাক করে একটা ঝাটকা লাগবে। কিন্তু মাথা রাখবে, যেহেতু একটা 3 পিন প্লাগ লাগানো ছিল, মানে একটা ওয়্যার আর্থিং করা ছিল,
আর্থিংয়ের সঙ্গে কানেকশন করা আছে বলে ম্যাক্সিমাম কারেন্টটা কিন্তু পৃথিবীতে চলে গেছে। এবার এই জন্য কী করা হয়, তোমার বাড়িতে কিন্তু আর্থিং থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে সেই সমস্ত যন্ত্রের মধ্যে দেখবে তুমি 3 প্লাগ লাগানো আছে, যে সমস্ত যন্ত্রগুলো কিন্তু তুমি ব্যবহার করবে তোমার হাতে। যেমন ধরো তোমাকে বলছি, তোমাদের ইলেকট্রিক আয়রন তুমি ব্যবহার করো 3 প্লাগ, ফ্রিজ তুমি ব্যবহার করো, সুইচ অন অফ করো, বডি ধরো 3 প্লাগ, টিভি ধরো 3 প্লাগ। যেমন ধরো আমি বলছি অনেক সময় এসিকে ধরতে হয়, আমার এসিকে ধরতে হয়, ক্লিন করতে হয়, অন অফ থাকতে পারে 3 প্লাগ। বা ধরো ইলেকট্রিক গিজার, গরম ঠান্ডা 3 প্লাগ। ম্যাক্সিমাম যে সমস্ত যন্ত্রপাতিগুলো যেগুলোকে আমাদের বাইরে টাচ করতে হতে পারে, ধরতে হতে পারে, বা বাল্ব চলছে, দরকার নেই 3 প্লাগ, ওটা উপরে জ্বলে, ফ্যান, সিলিং ফ্যান জ্বলছে, 3 প্লাগের দরকার নেই, ওটা আকাশ ছাড়ে যাচ্ছে। তো এটা আমাদের এটা একটা স্ট্যান্ড ফ্যান, 3 প্লাগ না। এই যে একটা ফ্যান আছে, আমি দেখাই, আমার উপরে একটা ফ্যান লাগানো আছে, এই যে একটা ফ্যান, তার এই যে আমার পয়েন্ট 2 প্লাগ। দরকার তো নেই, ফ্যান তো করে চলছে, আমি তো ফ্যান ধরবো না কখনো। তো 3 হলে আরও বেটার হয়, বাট 2 ইজ অলসো গুড, বিকজ এটা আমার ব্যবহারের কোনো দরকার নাই। সো দিস ইজ হোয়াট আমাদের ইলেকট্রিক ওয়ারিং, হাউস হোল্ড ইলেকট্রিক ওয়ারিং। এবং জানতে হবে আমাদের বাড়ির প্রতিটি যন্ত্র কিন্তু সমান্তরাল সমবায় লাগানো আছে। ঠিক আছে, তুমি বিন্দাস ব্যবহার করছো তোমার ঘরের যন্ত্রপাতি, বাড়ি থেকে তুমি ইলেকট্রিক অফিস তোমাকে কানেকশন দিয়েছে, তো তুমি ব্যবহার করবাই। বিল দিতে হবে, বিল দিবা। কীভাবে বিল দিবা, তার নাম হচ্ছে বিওটি ইউনিট। এটা হলো ইলেকট্রিসিটি অফিসের ইউনিট, বিওটি। কীভাবে ব্যবহার করা হয়, হোয়াট ইজ দিস, এটা মানেটা কি, দেখো আমি বলছি, পাওয়ার পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। তারপরে ডাব্লিউ ইজ ইকাল টু আসলে পি ইন্টু টি। তাহলে তুমি ভাবো 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। আচ্ছা, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, দ্যাট ইজ ইকাল টু কি 1 জুল। এটা শক্তি। এবার তুমি বাড়াও ব্যাপারটা, ধরো ও পি ইজ ইকাল টু 1000 ওয়াট, মানে কি 1 কিলো ওয়াট। আর টি ইজ ইকাল টু 1 ঘন্টা, মানে কি 3600 সেকেন্ড। ঠিক আছে, পি ইজ ইকাল টু 1000 ওয়াট আর টি ইজ ইকাল টু 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টা। এবার বলো এনার্জি কত, শক্তি কত, এনার্জি পি ইন্টু টি, মানে কি 1 কিলো ওয়াট ইন্টু 1 ঘন্টা। এটার নাম হচ্ছে 1 কিলো ওয়াট ঘন্টা। এরই নাম হচ্ছে 1 বিওটি। এরই নাম হচ্ছে 1 বিওটি, মানে কি 1 কিলো ওয়াটের একটা কোনো যন্ত্র, সেটা বাতি হতে পারে, এটা যদি 1 ঘন্টা জ্বলে, তাতে যে এনার্জি ডাব্লিউ খরচ হচ্ছে, দ্যাট ইজ কল 1 বিওটি। 1 কিলো ওয়াট ঘন্টা মানে 1 বিওটি। এবার বড় প্রশ্ন আসতে পারে যে 1 কিলো ওয়াট ঘন্টা, 1 বিওটি মানে 1 কিলো ওয়াট ঘন্টা মানে কত জুল? এটা আমাদের প্রশ্ন আসতে পারে যে 1 বিওটি মানে 1 কিলো ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল। খুব সহজ, 1 বিওটি মানে 1 কিলো ওয়াট ঘন্টা মানে কি, মানে আসলে হচ্ছে দেখো 1 কিলো ওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 কিলো ওয়াট ইন্টু 1 ঘন্টা। আচ্ছা, 1 কিলো ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে কি, 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে হয়ে গেল 3600, তারপরে ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট ইন্টু সেকেন্ড। আর কিছুক্ষণ আগে দেখলাম ওয়াটকে সেকেন্ড দ্বিগুণ করলে কি হয়, জুল হয়। তাহলে হয়ে গেল দেখো এটা জুল, এটা কি এনার্জি, জুল এনার্জি। আচ্ছা, এটি তো 1 বিওটি, দ্যাট ইজ 1 বিওটি মানে ওয়াট ইন্টু সেকেন্ড মানে হয়ে গেল জুল। আর 1 2 এখানে 3, আমি দেখলাম 3.6, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল। এটাকে দেখা যায় 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, অলরেডি আর একটা 10 টু দি পাওয়ার 3 আছে, তার মানে হয়ে গেল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। দ্যাট ইজ কিন্তু আমাদের 1 বিওটি। সো 1 বিওটি মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা হলো আমাদের 1 বিওটি, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল হচ্ছে।
এইটা পড়ানোর পরে আমি একটা লাস্ট আমি তোমাদের একটা অঙ্ক করে দেবো, করে দিয়ে আমি তোমাদেরকে আজকে টপিকটা শেষ করবো। আবার বলছি, আবার জিনিসটা বোঝাচ্ছি। পি মানে আমরা জানি কি ক্ষমতা, পি হচ্ছে ডাব্লিউ ইন্টু পি হচ্ছে ডাব্লিউ বাই টি, পি হচ্ছে ডাব্লিউ বাই টি। সো ডাব্লিউ হচ্ছে পি ইন্টু টি, পি হলো ক্ষমতা, টি হলো সেকেন্ড। কারণ আমি জানি যে যদি ক্ষমতা 1 ওয়াট হয়, সেকেন্ড যদি 1 সেকেন্ড হয়, 1 ওয়াট 1 সেকেন্ডে 1 জুল হয়। পি যদি 1 ওয়াট হয়, টি যদি 1 সেকেন্ড হয়, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1 জুল। বাট এবার আমি বললাম কি পিটা আমি বড় নিলাম, 1000 ওয়াট নিলাম মানে 1 কিলো ওয়াট, আর টিটাকে আমি 1 ঘন্টা নিলাম মানে 3600 সেকেন্ড। পিটা নিলাম 1000 ওয়াট মানে 1 কিলো ওয়াট, 1000 ওয়াট মানে 1 কিলো ওয়াট, টি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি, পি হলো 1 কিলো ওয়াট, টি হলো 1 ঘন্টা, মানে হয়ে গেল 1 কিলো ওয়াট ঘন্টা। পাশাপাশি দেখলাম এই যে 1 কিলো ওয়াট ঘন্টা দ্যাট ইজ কল 1 বিওটি। ইলেকট্রিসিটি বোর্ড এভাবেই কিন্তু এনার্জিটাকে খরচ হিসাব করে 1 বিওটি। তাহলে 1 বিওটি মানে কি? 1 বিওটি মানে কোনো একটা 1 কিলোওয়াট যন্ত্র যদি 1 ঘন্টা ধরে জ্বালানো হয় তাহলে যে শক্তি খরচ করবে দ্যাট ইজ কল 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। বুঝলাম, 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 কিলোওয়াটের কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালানো হয় তাতে যে শক্তি খরচ হয় সেটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। বাট এটা কত জুল? সো 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল? সো 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা মানে কি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার করলাম কি 1 বিওটি মানে কি 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই গুণটা করলাম, 3600 লিখলাম ইন্টু 10 টু দি 3 লিখলাম, ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। তাহলে হয়ে গেল 3600 ইন্টু 10 টু দি 3 জুল। এবার 3600 কে লিখছি কি দেখো 3.6 10 টু দি 3, দুটা জিরো ছিল পয়েন্ট এখানে দিয়ে তিনটা জিরো করে দিলাম, 3.6 10 টু দি 3 ইন্টু 10 টু দি 3 হয়ে গেল 3.6 ইন্টু 10 টু দি 6 জুল। তাহলে 1 হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি 6 জুল হয়ে গেল। এবার এর উপর বেস করে আমি যে একটা অঙ্ক দিব সেটা অঙ্কটা তোমরা লিখে নাও। খুব ভালো একটা অঙ্ক, একটি অঙ্ক করাবো, এই অঙ্ক দিয়ে তোমাদের টোটাল টপিকটা কিন্তু বুঝতে হবে। কি অঙ্ক? যে 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক আয়রন, 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক আয়রন 220 ভোল্ট মেন্সের সাথে, মেন্স মানে উৎস, মেন্সের সাথে 10 ঘন্টা, এটা সাথে 10 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে যুক্ত করে 10 ঘন্টা ধরে যুক্ত করে জামা কাপড় ইস্ত্রি করা হলো। ওকে, করা হলো। প্রথম হচ্ছে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক আয়রনের রোধ কত। তৃতীয় প্রশ্ন হচ্ছে 1 ইউনিট সমান 10 টাকা হলে ইলেকট্রিক বিল কত হবে। তো এই যে তোমার প্রবলেমটা খুব সহজ, তুমি দেখো খুবই সহজ প্রবলেম। এটা প্রথমে তোমরা কোশ্চেনটাকে আরেকবার পড়ো এবং একটা কোশ্চেন দিয়ে কিন্তু টোটাল টপিকটা তোমাকে বুঝতে হবে। কি লিখেছি 750 ওয়াট ওভার 2 কিলোমিটার, ঠিক আছে এবার ঠিক আছে মনে হয় 750 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক আয়রন 220 ভোল্ট মেন্সের সাথে 10 ঘন্টা ধরে যুক্ত করে জামা কাপড় ইস্ত্রি করা হলো। কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে? ইলেকট্রিক আয়রনের রোধ কত? 1 ইউনিট 10 টাকা হলে ইলেকট্রিক বিল কত হবে? খুব সহজ। তাহলে পি ইজিক্যাল টু কত? পি ইজিক্যাল টু হলো 750 ওয়াট। ওকে, টাইম ইজিক্যাল টু কত? 10 ঘন্টা।
তাহলে এনার্জি কত হচ্ছে পি ইন্টু টি দ্যাট ইজ ইকুয়াল টু কত 750 ইন্টু 10 ইউনিটটা কি হয়ে গেল ওয়াট ঘন্টা। এবার তুমি কি করো এটাকে দেখো খুব সহজ, বাই হাজার করলে কি হয়ে গেল ওয়াটটা হয়ে গেল কিলোওয়াট, তাই না? গ্রামটা হাজার ভাগ করলে কিলোগ্রাম, তেমনি এটাকে আমি হাজার ভাগ করলাম ওয়াট হয়ে গেল কিলোওয়াট ঘন্টা। আর 2 কেটে গিয়ে হয়ে গেল 75 7.5 কিলোওয়াট ঘন্টাকে আমরা কি বলি বিওটি। সো আমাদের যে এনার্জি খরচা হলো শক্তি সেটা হলো 7.5 বিওটি। তোমরা কত ইউনিট তড়িৎ শক্তি খরচ করলাম 7.5 বিওটি। এবার যদি 1 ইউনিটের দাম 10 টাকা হয় তাহলে কত টাকা উঠলো বিল উঠলো, বিল উঠবে কত, বিল উঠবে 10 টাকা 1 ইউনিট ইন্টু টোটাল দ্যাট ইজ ইকুয়াল টু 75 টাকা গেল সেকেন্ড পার্ট, তাই না? 10 টাকা 1 ইউনিট ইন্টু 10 টাকা 1 ইউনিট ইন্টু টোটাল 7.5 ইউনিট, তার মানে 75 টাকা। 3 নম্বর দেওয়া আছে তোমার আয়রনটার রোধ কত। সো আয়রনটার রোধ কীভাবে বের করবে, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ওই যে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সুতরাং আর ইজ ইকুয়াল টু কত হয় ভি স্কোয়ার বাই পি, ভি হলো 200, আচ্ছা এটা 200 করে দাও সুবিধা হবে ক্যালকুলেশন করতে। সো 200 ইন্টু 200 বাই 750, একটা জিরো কেটে দাও, 3 25 75 8 25 200, তাহলে 160 বাই 3 দ্যাট ইজ 53.3 তো ওহম, 53.3 ওহম। দেখে নাও ভালো মতো কি করলাম, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি দেওয়া আছে 220 ভোল্ট, 220 ভোল্টকে আমি 200 করে দিলাম সুবিধার জন্য, 200 ভোল্ট উৎস বাই আর, আর হলো কত বের করতে হবে, সো ভি স্কোয়ার বাই পি 200 ইন্টু 200 বাই 750, সো 160 বাই 3 ক্যালকুলেশন করলে 200 ইন্টু 200 বাই 750, জিরো কাটলো, 25 থেকে কাটলাম 3 25 8 25 8 160 বাই 3 দ্যাট ইজ 53.3 ওহম। এই হলো আমাদের টপিক শেষ। নেক্সট আমরা তড়িৎ চুম্বকে যাবো। আবার বলছি তড়িৎ চ্যাপ্টারটা অনেক বড়, 12 নম্বর আসে, তো অনেক দিন লাগবে। তোমরা দেখো, বোঝো, কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারো। এই ভিডিওটা আবার বলছি ইলেকট্রিসিটি 1, ইলেকট্রিসিটি 2, এটা হলো ইলেকট্রিসিটি 3, লাস্ট একটা হবে ইলেকট্রিসিটি 4। এই 4টা ভিডিও দিয়ে আমার ইলেকট্রিসিটি চ্যাপ্টার শেষ হবে। এটা 3 নম্বর ভিডিও। যারা পাচ্ছে তারা ভালো কথা, বোঝার চেষ্টা করো, হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারো। আপাতত এটুকুই, বাই।